7ই মার্চ নিয়ে ফাইজলামি, বদমাইশি, উগ্র মৌলবাদের এবং জঙ্গিবাদের এবং স্বাধীনতা বিরোধীদের তৎপরতা, তাদের অ্যালার্জি, তাদের চুলকানি, এটা একটা নতুন রূপ আবার এবার দেখলো বাংলাদেশ। ইউনূস সরকারের সময় মানুষ মেনে নিয়েছিল, ইউনূস নিজেই তো এই টাইপের মানুষ, এবং মব 7ই মার্চ শুনলেই তাদের গলা শুকায়। ফলে বহু কিছুই ঘটেছে, বহু কিছু আমরা দেখেছি। এগুলা একটা কোনোটাই আর রিপিট করে আমি আপনাদের নতুন করে মনে করাতে চাই না। আমি শুরুতেই সাংবাদিক মাহবুব কামালের একটা ফেসবুক পোস্ট আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। সাংবাদিক মাহবুব কামাল আমাদেরও গেস্ট, উনি প্রায় বিশ্লেষণে আসেন। মাহবুব কামাল লিখছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন শেখ মুজিব ছাড়া ইতিহাস হয় না। বেশ তো, কিন্তু ওসি সাহেব যে 7ই মার্চের ভাষণ বাজানোর দায়ে গ্রেফতার করলেন, বুঝতে পারছি না এই ওসি সাহেবের কাছে মুক্তিযুদ্ধ নিষিদ্ধ নাকি বঙ্গবন্ধু। আপনাদের কারো কাছে যদি জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণাটির রেকর্ড থাকে, ওই ওসি সাহেবের সামনে একটু বাজাবেন কাল। যদি আপনাকে গ্রেফতার না করে তাহলে বুঝবো মুক্তিযুদ্ধ নিষিদ্ধ নয়, নিষিদ্ধ বঙ্গবন্ধু। একটা নির্বাচিত সরকার এলো, অথচ ফাজলাম গেল না। মন্ত্রী মহোদয় কি এসব চোখে দেখেন না? আরেকজনের একটা রম্য কথা বলে, তার একটা রম্য কথাই বলবো, কারণ তার মুখে এটা শুনছি। সর্বমিত্র চাকমা, ডাকসুর সদস্য, সে বলছে 7ই মার্চের ভাষণ শুধু একজন নেতার বক্তব্য ছিল না, এটি ছিল রেসকোর্স ময়দানে জড়ো হওয়া লক্ষ মানুষের জমে থাকা ক্ষোভ, বঞ্চনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার সম্মিলিত উচ্চারণ। সর্বমিত্র চাকমা, সদস্য, ডাকসু। দর্শক, এই 7ই মার্চের ভাষণ প্রচারের জন্য একজনকে শাহবাগ থানা গ্রেফতার করেছে, এবং এই প্রতিবাদে আপনার শাহবাগ থানার সামনে ডাকসুর ভিপি প্রার্থী ছিলেন মেয়েটা ইলা, তিনি এসে সেখানে প্রতিবাদ হিসাবে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার শুরু করেন। একটা রিক্সায় একটা মাইক লাগানো, একজনের এই নীরব প্রতিবাদ। এটা সাংঘাতিক, এটা সাংঘাতিক একটা প্রতিবাদ বাংলাদেশে, যেটা এত বেশি শক্তিশালী, যেটা মানুষকে একজনের প্রতিবাদ বুঝিয়ে দেয়। 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ, শাহবাগ থানার সামনে যাওয়া হয়েছে, যে একজনকে পুলিশ গ্রেফতার করে আনলো, তারপরে সেখানে একটা মেয়ে আর একটা ছেলে, দুজনে ঢাকা ইউনিভার্সিটির, তাদের সঙ্গে আরো কয়েকজন। সবাই বলছে যে এরা আওয়ামী লীগ ছাত্রলীগের লোক নয়। আওয়ামী লীগ ছাত্রলীগের লোক ঢাকা ইউনিভার্সিটি থাকবে, শত শত বহিষ্কার করেছে, জেলে দিয়েছে। এরা শুধু বঙ্গবন্ধুর প্রেমী, বাংলাদেশের স্বাধীনতা প্রেমী। সেখানে এসে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার শুরু করলো। আবার সেই পরিচিত মুখগুলা, সেই ইনকিলাব মঞ্চ, সেই মব পার্টি এবং পরিচিত ফেস, কয়েকজন পরিচিত ফেসকে সেখানে দেখা গেছে। এরা এসে বলতে গেলে শাহবাগ থানার ভেতরে ওই যারা 7ই মার্চের ভাষণ বাজাচ্ছিলেন তাদের উপরে চড়াও হয়েছে, মাইক ভেঙেছে, সেই ইউনূস আমলের মতন সেই মব। আবার সেই মব এসে এক এক কথা বলে, একবার বলে তারাবির নামাজ হচ্ছে, আরেকবার বলে ফেসিবাদ, আরেকবার বলছে যাকে গ্রেফতার করা হয়েছে সে ছাত্রলীগের ক্যাডার, সে চাঁদাবাদ। মানে ওই ইউনূস আমলে যা হতো, একটা মানুষকে ধরে তারে বলবেন চাঁদাবাজ, সে ফেসিবাদের সুবিধাবাদী, সে জুলাই বিপ্লবের পাল্লে হত্যাকারী, এইসব বলে আপনি পুলিশে দিয়ে দিবেন। ঠিক একই ধরনের অভিযোগগুলো তুলে মাইকটা ভেঙে দিল এবং বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ প্রচার বন্ধ করে দিল। আরেকটা খবর আছে, দেখেন, চাংখারপুলে 7ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় আটক 2। রাজধানীর চাংখারপুল মোড়ে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ 2 জনকে আটক করেছে শাহবাগ থানা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আটকের ঘটনার প্রতিবাদে আবার শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধুর ভাষণটা বাজানো হচ্ছিল। শনিবার 7 মার্চ দুপুরে ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটি জব্দ করে পুলিশ। জানা গেছে আটক হওয়া শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজন অপারেটরকে আটক করা হয়েছে। এই যে এত ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করলো, এতজনকে জেলে দিল, পারলো ঠেকাতে, একটা না একটা কেউ তো কোথাও থেকে বের হবেই। কারণ এই বক্তৃতা, ইতিহাস তো বাংলাদেশের ইতিহাস, এটা নিয়ে অ্যালার্জি থাকলে পরেই এটা শেষ হয়ে যাবে তা তো না।
খবরে আরো যেটা বলা হচ্ছে, প্রত্যক্ষদর্শীরা জানান চাংখারপুল মোড়ে সাউন্ড বক্সে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। এ সময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে এসে উপস্থিত হলে তাদের সঙ্গে শিক্ষার্থীর কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে সাউন্ড সিস্টেমটি জব্দ করেন এবং সংশ্লিষ্ট দুজনকে আটক করেন। সাভার থানার ওসি মনিরুজ্জামান বলেন, ওটা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজাচ্ছিল, এটা তো নিষিদ্ধ, এজন্য নিয়ে আসা হয়েছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ নিয়ে এসছে কোন কাগজে, কোন আইনে? সাভার থানার ওসি সাহেবকে কাইন্ডলি একটু জানাবেন। উনি কি ইউনুসের ইউনুসের সাথে একসাথে, বা ইউনুসের রিক্রুটমেন্ট বলে? তিনি কি ইনকিলাব মঞ্চ করেন? তিনি কি তৌহিদি জনতা, যিনি বলছেন যে 7ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ? মন্ত্রীরা কি ভুল বলছে? মন্ত্রীরা যে অস্বীকার করছে না ইতিহাস, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ইতিহাস অস্বীকার করেন নাই, সাভার থানার ওসি সাহেব সেটাও স্বীকার করছেন। এ বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ দিচ্ছে বলেই তো তারে নিয়ে আসা। কে অভিযোগ দিয়েছে জানি না, ইতিহাস একদিন এগুলোর জবাব নিশ্চয়ই দিবে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের সিদ্ধান্ত হবে, এত তাড়াতাড়ি যদি সিদ্ধান্ত জানতে চান তাইলে কেমনে দিব, এটা আমাদের সিদ্ধান্তের বিষয় আছে, নিয়ে আসছি, সিদ্ধান্ত নিব, স্যারের সাথে আলোচনা করি, তারপর বলতে পারবো। এখন আপনারা এসেই যদি কি করলেন এই কথা বললে কেমনে পারবো? আমরা মাত্র নিয়ে আসলাম, সিদ্ধান্ত নেই, তারপর ঠিক আছে। আচ্ছা, সাহেবের মতন এই ওসি খুব করিতকর্মা ওসি, প্রমোশন হবে নিশ্চয়ই নাকি? সাভার থানার সামনে যে বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, পরে সবাই একত্রিত হয়ে বলছে এটা মব, থানার ভেতরে হানা দিয়েছে, এটা মব। সেখানে ডিসি মাসুদ সাহেব উপস্থিত হয়েছেন, সাংবাদিকরা বলেছে যে যেভাবে, এবং তারা সবাই বলছে যে 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ না এই দেশে। 7ই মার্চের ভাষণ প্রচার করা বাংলাদেশে আইনে অন্যায় নয়, শাস্তিযোগ্য অপরাধ নয়। তারপরেও বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের গর্বের স্বাধীনতা সংগ্রামের উপরে এই মবকারীরা দিনের পর দিন হানা দিয়ে যাচ্ছে গত 2-3 বছর ধরে। এর আগে বাড়াবাড়ি হয়েছে 7ই মার্চ নিয়ে, আমরা অসংখ্য কন্টেন্টে, আওয়ামী লীগ সরকারের সময় অসংখ্য কন্টেন্টে বলেছি, এত বেশি মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি হয়েছে 7ই মার্চের ভাষণ প্রচার নিয়ে, যেটা বলার অপেক্ষা রাখে না। তার মানে কি এই যে বাংলাদেশের মানুষের মন থেকে 7ই মার্চের ভাষণ মুছে যাবে? বাংলাদেশে কি এমন কোনো মানুষ আছে যে 7ই মার্চের ভাষণ শুনে আর তার গায়ের লোম দাঁড়ায় না? আজকে এই বিএনপি সরকার সময়ে এসে আবার 7ই মার্চের ভাষণ নিয়ে ইউনূস সরকারের সময়ের রূপ দেখা গেল, ইউনূস সরকারের সময় পুলিশের যে অ্যাক্ট সেটা দেখা গেল, এবং ক্যারেক্টারগুলো, মঞ্চের যে সামনের ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো ইউনূস সরকারের সময়ের সেই মবস্টার ক্যারেক্টারগুলোর মিল হুবহু। তারা সবাই সেই মবস্টাররা আবার একটা না একটা উসিলায় একত্রিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছিলেন দেশে আর মব হবে না, কিন্তু 7ই মার্চে এসে আবারও প্রকাশ্যে রাজধানী ঢাকায় শাহবাগের মতো জায়গায় এবং শাহবাগ থানায় মব তৈরি হলো। মব তৈরির নেতৃত্ব দিলেন ডাকসুর তথাকথিত ওই 2 নেতা, যাদেরকে সব সময় বিভিন্ন অপকর্মে সামনের সারিতে পাওয়া গেছে, সেই জুবায়ের এবং মোসাদ্দেক। তারা নেতৃত্ব দিয়ে মব করলেন এবং বামপন্থী কিছু ছাত্রছাত্রী তারা আজকে ঢাকায় একাধিক জায়গায় বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় রাখার প্রতিবাদে রাতে 9টার পরে শাহবাগে মাইক বাজিয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করে এবং তাদেরকে বাধা দেওয়া হয়। তারা দীপ্ত কণ্ঠে বলে যে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর এই ভাষণ থাকবে, বঙ্গবন্ধু থাকবে। আমরাও জুলাই যুদ্ধ করেছি, আমরাও জুলাই আন্দোলন করেছি। জুলাই যুদ্ধ, জুলাই আন্দোলনের সঙ্গে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের কোনো ধরনের কোনো বিরোধ নেই। কিন্তু ডাকসু নেতারা সেটা মানবেন না। প্রথমে অন্য প্রতিনিধিদের পাঠালেন, এরপর ডাকসু নেতারা নিজেরাই এলেন এবং সেখানে মব তৈরি করলেন। ওই উদ্যোগ যারা নিয়েছিলেন তাদের 3 জনের একজনকে মেরে রক্তাক্ত করলেন, তারপরে কোনো মতে বেঁচে থানায় আশ্রয় নিয়ে জীবন রক্ষা করতে পেরেছেন তিনি। এরকম ভয়াবহ ঘটনা এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে ঢাকায় শাহবাগ থানাতে ঘটেছে।
কিন্তু আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন আর কোনো মব হবে না, মবের দিন শেষ। তার কথা বরখেলাপ করে যারা মব করছে তাদেরকে কি শাস্তির আওতায় আনবে পুলিশ? পুলিশ কি স্বরাষ্ট্রমন্ত্রীর যে কথা সেই কথা বাস্তবায়ন করবে, নাকি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বাস্তবায়ন করবে না? এখনই পরীক্ষা হবার পালা যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা পুলিশ বাস্তবায়ন করে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তাটা ঠিকঠাকভাবে দিয়েছিলেন এটা প্রমাণ করে, নাকি মববাজরায় এখনও তাদের স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করে বেড়ানোর সুযোগ পেয়ে যায়, সেটা দেখব এবং সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব আজকে শাহবাগ থানাতে রাতে কি হলো, আরও কি কি ঘটলো, গণমাধ্যম কি বলছে। থাকবেন। 7 মার্চের ভাষণকে নিয়ে নানা ধরনের মাথা ব্যথা শুরু হয়েছে। এনসিপির আহ্বায়ক বলেছেন 7 মার্চের ভাষণের নামে আওয়ামী লীগ পুনর্বাসন করা যাবে না, আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে। 7 মার্চের ভাষণকে আওয়ামী লীগ পুনর্বাসন বলা হচ্ছে। 7 মার্চের ভাষণের ঐতিহাসিকতা তার মানে তারা অস্বীকার করে। তারা স্বীকার করে কোনটা? তারা স্বীকার করে 47, যেটা ভারত পাকিস্তান ভাগ, যেটার সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের কোনো সম্পর্ক নেই। ভারত পাকিস্তান ভাগকে তারা তাদের আজাদির প্রথম লড়াই, প্রথম ওন করার ব্যাপার সেটা তারা মনে করে। এরপরে তারা ছোট্ট করে 71-এর কথা বলে, আবার 24-কে অনেক বড় করতে চায়। তারা 24-কে এবং 47-কে অনেক বেশি বড় করার মাধ্যমে 71-কে যে ছোট করে ফেলা হয় সেই বোধোদয় তাদের কবে আসবে সেই প্রত্যাশায় আমরা বসে আছি। গণমাধ্যম ভয়াবহ খবর দিচ্ছে। গণমাধ্যম একটি রিকশায় বাঁধা মাইকের ছবি সহ কালবেলার শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে শাহবাগে 7 মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি, মারামারি। দুই পক্ষের হাতাহাতি ব্যাপারটা না, যারা এই উদ্যোগটা নিয়েছিল তাদের উপরে মব তৈরি করা হয়েছে। প্রথমে 2 জন এসে তাদেরকে শাসিয়ে গেছে। সেই শাসিয়ে যাওয়ার পরেও তারা যখন এই 7 মার্চের ভাষণ বাজানো অব্যাহত রেখেছে, তখন জুবায়ের এবং মোসাদ্দেকের নেতৃত্বে এক দল এসে, এবং সেই দল তাদের নেতৃত্বে আসলে ওরা কারা হবে, কোন রাজনৈতিক দলের হবে, কোন রাজনৈতিক দলের হবে সেটা একেবারে পরিষ্কার। সেখানে ছাত্র শক্তির নেতৃবৃন্দ, এনসিপির ছাত্র সংগঠন, তাদেরকে দেখা গেছে, এবং মোসাদ্দেক এবং জুবায়ের ডাকসুর কোন প্যানেল থেকে নির্বাচিত সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন। সেই মবটা তৈরি করা হয়েছে এবং তারা 2 জন থেকে এই কাজটা করেছেন, যেটা প্রথম ভিডিওতেই আপনারা দেখলেন। গণমাধ্যম বলছে যে 7 মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই মারামারির ঘটনাটা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। নারীকেও ছেড়ে দেয়নি তারা। রাত 9:30টার দিকে শাহবাগ থানার সামনে একটি অটোরিকশায় আনা মাইকে ভাষণ চালানো হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের ইমি বলেন, বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের প্রতীক, তিনি তো আর এমন না যে তাকে ব্যবহার করলাম তারপর প্রয়োজন ফুরিয়ে গেল 32 নাম্বার ভাঙলাম, তার মুরাল ভাঙলাম, এমন তো না। তিনি আমাদের জাতির জনক। এটা তো মীমাংসিত ব্যাপার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইমির গ্রুপের 2 সদস্যকে পুলিশ হেফাজতে দিয়েছে ছাত্র শক্তির নেতাকর্মীরা। পুলিশের কাছে সোপর্দের সময় রাত 10:30টার দিকে শাহবাগ থানার ভেতরে ইমির দলের সদস্যদের উপরে হামলা করেন ছাত্র শক্তির নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা। এরপর তাদের পুলিশ হেফাজতে দেয়া হয়। এ সময় ডিসি মাসুদ বলেন, যাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মানে কি এটা যে যারা মবের শিকার হলো তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা মব তৈরি করলো তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে না? অথচ স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার ভাষ্যে বলেছেন দেশে আর মব হবে না। কিন্তু সেটা কি হচ্ছে? দুপুরে চাঙ্কারফুল মোড়ে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ 2 জনকে আটক করেছিল শাহবাগ থানার পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও পুলিশ জব্দ করেছিল। তাদের আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে 7 মার্চের ভাষণ প্রচার করা হয়।
আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ বলে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনের পরিচয় জানা যায়নি। আমাদের কাছে একটা ছবি এসেছে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে শাহবাগে 7ই মার্চের ভাষণ প্রচারের যে মূল উদ্যোক্তা ইমির সঙ্গে আরও 2 জন যারা ছিলেন, তাদের 3 জনকে এই ছবিতে দেখা যাচ্ছে। পেছনে রিকশায় মাইক বাঁধা, ছবিটা আপনারা দেখে নিন। এই ছবিতে ইমির ডান পাশে যে ছেলেটাকে, হালকা পাতলা গড়নের সাদা প্রিন্টের শার্ট পরিহিত যে ছেলেটাকে দেখা যাচ্ছে, সেই ছেলেটাকেই মেরে রক্তাক্ত করা হয়েছে মব তৈরি করে। ওই জুবায়ের এবং মোসাদ্দেকের নেতৃত্বে মব তৈরি করে তাকে মানে বেদম পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। অবশেষে শাহবাগ থানার ভেতরে গিয়ে আশ্রয় নিয়ে এই ছেলেটা বাঁচতে পেরেছে। এই যখন অবস্থা, এবং বিভিন্নভাবে বিভিন্ন সূত্র বলছে যে এরা বামপন্থী ঘরানার আদর্শের ছাত্রছাত্রী, এদের সঙ্গে ছাত্রলীগ আওয়ামী লীগের দূরতম কোনো সম্পর্ক নেই এবং এরা জুলাই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তারাও জুলাই আন্দোলন করেছে, কিন্তু বঙ্গবন্ধুর প্রশ্নে তাদের অবস্থান একেবারে শক্তপোক্ত। যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে শাহবাগ থানা, সেখানে পুলিশ ছিল, অসংখ্য পুলিশ ছিল। অসংখ্য পুলিশের উপস্থিতিতে এই কাজটা হয়েছে, এই মবের ঘটনাটা ঘটেছে। এটা সরকারের জন্য খুবই খারাপ একটা বার্তা। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যদি পুলিশ বাস্তবায়ন করতে না পারে কিংবা না চায়, তাহলে ব্যাপারটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কথা দিয়েছিলেন দেশে আর কোনো মব হবে না। তাহলে মব যারা করছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে ঘটনা ঘটছে, মানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক মর্যাদাকে ছুঁড়ে ফেলে দেয়া, এবং আজকে নাহিদ ইসলামের বক্তব্যেও সেটা পরিষ্কার বোঝা গেছে। নাহিদ ইসলামের বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই তার সাকরেতরা এই কাজটা করেছে, সেটা বোঝাই যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? এই কাজটা কি ঠিক হচ্ছে? আপনি শেখ হাসিনার বিরোধিতা করেন, শেখ হাসিনার বিচার করেন, শেখ হাসিনার সরকারের যারা দোষী তাদের বিচার করেন, তার সঙ্গে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের কি সম্পর্ক? বঙ্গবন্ধুর যে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব সেটাকে অস্বীকার করতে চান? বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের পেছনে অবদান সেটাকে অস্বীকার করতে চান? 7ই মার্চের রেসকোর্সের যে ভাষণ, যে ভাষণের মাধ্যমে মুক্তিকামী মানুষ, বাঙালি তারা একত্রিত হয়েছিল, যুদ্ধের প্রস্তুতি শুরু করেছিল, সেই ঐতিহাসিক পটভূমি আপনি অস্বীকার করতে চান? যদি অস্বীকার করতে চান তাহলে স্রেফ বলে দিলেই হলো, রাষ্ট্র থেকে ঘোষণা করে দিলেই হলো যে 7ই মার্চ এটা ইতিহাসে নাই, এটা ইতিহাসে অবৈধ। বঙ্গবন্ধু এই শব্দটা অবৈধ, অবাঞ্ছিত শব্দ, এই শব্দ উচ্চারণ করা যাবে না, শেখ মুজিবের কোনো ইতিহাস থাকবে না, এটা বলে দিলেই তো হলো। যারা মব করছে তারা বরং এই কাজটা করুক যে এই ব্যাপারটা ইতিহাস থেকে, ওই যে প্রফেসর ইউনূস রিসেট বাটন টিপেছিলেন, সেরকম রিসেট বাটন টিপে ইতিহাস থেকে বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান, এই ইতিহাসগুলো ফেলে দেওয়া হোক। ফেলে দিলেই তো জাতি অন্তত বুঝতে পারে যে এটা ইতিহাসে আর নাই, এই ব্যাপারে আর কোনো কথা বলা যাবে না। ব্যাপারটা সেটাই কি কাম্য নয়? দর্শক, আপনার কাছে কি মনে হয় কি হচ্ছে? যদি বিএনপি সরকারের আমলেও পুলিশ বাহিনী এই মানে গত 1.5 বছর ধরে করে আসা মব বাহিনীকে প্রতিহত করতে না পারে, তাহলে সরকারের জন্য খুবই বড় ধরনের দুঃখ অপেক্ষা করছে। এবং অনেকে বলেন যে এই শক্তিকে, প্রফেসর ইউনূসের তৈরি করে যাওয়া এই শক্তিকে যদি বর্তমান সরকার রুখে দিতে না পারে, মোকাবেলা করতে না পারে, সেটা কিন্তু একসময় সরকারের জন্য বুমেরাং হয়ে যাবে। আজকে হয়তো তারা 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে মব করছে, এরপরে তাদের টার্গেট হবে সরকারের দিকে। সেটা কি খেয়াল করে দেখবে একটু বিএনপি সরকার? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।